যাদের রেমিটেন্স আসতেছে তারা মোস্টলি আনস্কিল্ড। এই লোকগুলোকে যদি আপনি স্কিল করতে পারতেন তাহলে যে পরিমাণ রেমিটেন্স আসতেছে তার দ্বিগুণ তিনগুণ রেমিটেন্স আসতে পারত। আমরা রেমিটেন্সটাকে শুধুমাত্র একটা কিছু টাকা পাওয়ার ব্যাপার মনে করিনি। আমরা মনে করেছি রেমিটেন্সের পেছনে যে মানুষগুলো আছে তাদের সাথে সম্পর্ক স্থাপনটাকে আমরা গুরুত্ব দিয়েছি। আমরা মিডল ইস্টে যেটা দেখতে পাই, ফ্রন্ট ডেস্কের যে জবগুলো আছে অথবা সুপার শপের যে জবগুলো আছে সেগুলোতে আসলে সেই অর্থে বাংলাদেশিদেরকে পাওয়া যায় না। তাদেরকে পাওয়া যায় অড জব, বিশেষত আপনার নির্মাণ শ্রমিক হিসেবে, তার অথবা গার্ডেনিং এর যেখানে তার কম কথা, কৃষির সাথে রিলেটেড এগুলো। তাদেরকে কি ধরনের আসলে কারিকুলামের মধ্য দিয়ে গেলে আপনার মনে হয় যে সেখান থেকে আসলে তারা শুরুতেই আরো অনেক বেটার জব পেতে পারে? বাংলাদেশের তো এই সীমাবদ্ধতাটুকু আছে, আমাদের শিক্ষা সিলেবাস যেটা এটা প্রায়োগিক না। আমরা যা কিছু শিখি সেটা প্রয়োগ করতে পারি না, এটা একটা। আর একটা হলো ভোকেশনাল ট্রেনিং, যেটা আমাদের ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট নাই বললেই চলে। আমাদের একজন শ্রমিক $203 মান্থলি স্যালারিতে জব করেন অ্যাভারেজে, আর ইন্ডিয়ান একজন শ্রমিক $393 জব করেন, আর যদি সেটা হয় যে আপনার পাকিস্তানি সেটাও $276। সো আমরা আমাদের শ্রমিকরা কেন আসলে এত কম মজুরিতে আসলে জব করতে হচ্ছে? গভর্নমেন্টের কি বার্গেনিং? এটার জন্য মূলত আমরা দায়ী, যারা ম্যান পাওয়ার বিজনেস যারা করে তারা জড়িত এর সাথে। আমি আমেরিকার কথা বলতে পারি কিংবা ইউরোপের কথা বলতে পারি। আমার গোটা ওয়ার্ল্ডে যত আমাদের ডায়াসপোরা আছে এই কমিউনিটির সাথে কিন্তু আমার একটা একাত্মতা আছে। তার ভিত্তিতে বলতে পারি উই আর ভেরি মাচ রেজিলিয়েন্ট। আমরা সিচুয়েশনকে মোকাবেলা করে টিকে থাকার জন্য যে শক্তি দরকার এটা দুনিয়ার অনেক জাতির চাইতে আমাদের বেশি আছে। দর্শক, আমন্ত্রণ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রেজেন্টস টিবিএস ডায়াসপোরা অনুষ্ঠানে। সময়টা সেখানেই দিন যেখানে আপনি না থাকলেই নয়। অনলাইন অফলাইন সব ধরনের সেবা নিয়ে ব্যাংকিং এর জন্য তো আমরা আছি। এমটিবি, এই সময়ের ব্যাংকিং। আপনাদের সাথে আছে আমি মজুমদার বাবু। আজ আমরা কথা বলবো মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্স বাড়ানোর উপায় নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান, যিনি বাংলাদেশে মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্স আনার ক্ষেত্রে একটি যুগান্তকারী ভিত রচনা করেছিলেন। 2012 সালে এজন্য সরকার তাকে রেমিটেন্স অ্যাম্বাসেডর পুরস্কারে ভূষিত করেছিলেন। জনাব আব্দুল মান্নান, আপনাকে স্বাগতম। জি, আপনাকে ধন্যবাদ আমাকে নেওয়ার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনার কাছে প্রথমেই আমি জানতে চাইব যে আপনার মধ্যপ্রাচ্যের রেমিটেন্স জার্নিটার একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমার জার্নিটা হঠাৎ করেই শুরু হয়। আমি তখন ইসলামী ব্যাংকের মৌচাক ব্রাঞ্চের ম্যানেজার। আমার আগে আরেকজনকে ওখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, যে তিনি যাবেন, অ্যাসাইন করা হয়েছিল। এরপরে আমাদের ব্যাংকের একটা খুব শক্তিশালী প্রতিনিধি দল সৌদি আরব সফর করেন। সেখানে ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এবং তখনকার এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ছিলেন। তখন তারা সৌদি আরবের মার্কেট সম্পর্কে তাদের আগের যে ধারণাটা ছিল, যেই ভিত্তিতে আগের জনকে তারা সেখানে অ্যাসাইন করেছিলেন, এখানে আসার পরে তারা সেই সিদ্ধান্তটা পরিবর্তন করে তারা ওখানকার চাহিদা অনুযায়ী তারা মনে করলেন যে আগের জনের পরিবর্তে যদি আমাকে সেখানে পাঠানো হয় তাহলে মেবি রেজাল্ট মোর পজিটিভ হবে। তো সেভাবেই আমাকে তারা যেদিন তারা সিদ্ধান্ত নিলেন ঠিক ওই দিনই ব্যাংকের চেয়ারম্যান তখন ছিলেন কমোডর আতাউর রহমান। তিনি আমাকে একটা অনুষ্ঠানে, আমার আম্মা ইন্তেকাল করেছেন মাত্র তার 4-5 দিন আগে, আর আমি একটা অনুষ্ঠানে গেছি, বন্ধুরা দাওয়াত করেছেন এক সাপ্তাহিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। সেখানে ওই আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন চিফ গেস্ট। উনি বেরিয়ে এসে আমাকে কংগ্রেচুলেট করলেন যে অ্যাজ অ্যাম্বাসেডর অফ ইসলামী ব্যাংক টু সৌদি আরবিয়া, ইসলামী ব্যাংকের প্রতিনিধি সৌদি আরবে। আমি একটু অবাক হলাম। তারপরে তিনি বললেন যে আপনাকে সৌদি আরবে আমাদের রেমিটেন্স মার্কেটিংয়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এই বলে আবারও অভিনন্দন করলেন। তার পাশে ছিলেন তখন শাহ আব্দুল হান্নান, তিনিও আমাদের ব্যাংকের তখন একজন পরিচালক। তো এই হলো আমার জার্নির শুরু। এবং এটা বিস্ময়কর, এর মাত্র 4 দিন আগে আমার আম্মা ইন্তেকাল করেছেন, এবং তখন পর্যন্ত আমি ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে আমার সামনে কোনো বাইরে সফর করে কোনো ছিল না, চিন্তার মধ্যেও ছিল না সেটা। সেখান থেকে প্রস্তুতি শুরু হলো। এর কিছুদিন পরে আমি সেভাবেই একদিন রাতে ফ্লাই করলাম সাউদিয়াতে,
গিয়ে নামলাম রিয়াদে। সেখানে বেশ কিছু লোক আমাকে রিসিভ করলেন। দূতাবাসের কয়েকজন কর্মকর্তা ছিলেন, তার মধ্যে প্রেস সেক্রেটারি আবার আমার ফ্রেন্ড, পুরনো বন্ধু, ওখানে প্রেস কাউন্সিলর যিনি, এবং সৌদি প্রবাসীদের মধ্যে বেশ কিছু পুরনো বন্ধু, তারা আমার কথা জেনে এয়ারপোর্টে এসছেন রিসিভ করার জন্য। তো রিসেপশনটা ভালো হলো। আমাকে একটা মেসে নিয়ে যাওয়া হলো, যেই মেসে অনেক বাংলাদেশি থাকেন। তার একটা রুমে আমি রাত্রি যাপন করলাম। পরদিন সকালবেলা উঠে বাইরে একটা রেস্টুরেন্টে বাংলাদেশিরা যেখানে খায় সেখানে নাস্তা খেতে গেলাম। তো নাস্তা খেতে গিয়ে দেখলাম যে ওখানেই প্রায় 25-30 জনের সাথে আমার পরিচয় হয়ে গেল। যে আমি বললাম যে ভাই আমি ইসলামী ব্যাংক থেকে এসেছি। ওনারা নাস্তা খাচ্ছেন, নাস্তার টেবিলে গিয়ে গিয়ে তাদের সাথে পরিচিত হলাম। এই হলো আমার জার্নির শুরু। আপনার আগে যারা ছিলেন, এর আগে ইসলামী ব্যাংকের কেউ ছিলেন? আমার আগে বাংলাদেশে ইসলামী ব্যাংক থেকে আর কেউ কোনো প্রতিনিধি ওখানে যাননি। তো আমি প্রথম, এবং কি করতে হবে সেটা আমার ব্যাংকের হেড অফিসও জানে না এবং আমি তো জানিই না। এখন আমি শুরু করলাম, এই রেস্টুরেন্টে খেতে বসলাম, দেখলাম যে লোকেরা খাচ্ছে এবং গল্প করতেছে, এবং তাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা পরিবর্তন আছে। তারা ইকামার কথা বলছে, কফিলের কথা গল্প করছে, কিংবা তাদের কাজ সম্পর্কে বিভিন্ন ধরনের আলাপ করছে। এর মধ্য দিয়ে আমি একটা এনভায়রনমেন্ট বোঝার চেষ্টা করলাম। দেখলাম যে বাংলা ভাষায় সবাই কথা বলছে, এবং আমাকে আরবি না জানলেও আমার এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না। এরপর আলরাজি ব্যাংকে গেলাম। তার সেখান থেকে বেরিয়ে আমি আমার পথ চলা শুরু করলাম। আমি দেখি যে একটা বড় প্রান্তরের মধ্যে অনেকগুলো গাড়ি পার্ক করা আছে, সে 200 বা 250 গাড়ি আছে। সেখানে যারা গাড়ি ধুইতেছে তারা সবাই বাংলাদেশি, বাংলায় কথা বলতেছে। আমি গিয়ে ওদের সাথে বন্ধুত্ব করলাম। হ্যাঁ, দেশি মানে তারাও আমাকে দেশি বলতেছে, আমিও তাদেরকে দেশি বলতেছি। তারপরে খাতির করে তারা আমার জন্য শর্মা নিয়ে আসলো একটা। তারপরে এক ক্যান শর্মাটা খেতে বললো যে পেপসি খাবেন নি। তাই আমি বললো যে হলে তো ভালোই হয়, গিলতে সুবিধা হবে। তো উনি দৌড়ে গিয়ে একটা পেপসি নিয়ে আসলো। আমার ঘরের পীড়ার মধ্যে বসে দুজন গল্প করছি। এর মধ্যে 1 জন 2 জন 5 জন করে 50 জন 100 জন কিন্তু আমার চারপাশে জড়ো হয়ে গেছে। এদের সাথে গল্প করতেছি, ওদের ঠিকানা লিখে নিচ্ছি, কোথায় কে থাকে, কী অবস্থা। দেখলাম যে প্রত্যেকেই যেখানে থাকে সেখানে 100, 150, 200, 300 বাংলাদেশি থাকে। ওদের ঠিকানায় তারা আমাকে দাওয়াত করলো এবং আমি তাদের ওখানে যাওয়া শুরু করলাম। আমি এক রাতে এক একটা বাড়িতে যাই, সেখানে 150-200 লোকের সাথে কথা বলি ব্যাংকিং নিয়ে। এইভাবে মোটামুটিভাবে আমার সৌদি আরবের সাথে আমার পরিচয় হতে শুরু করলো, এবং যতই দিন যেতে থাকলো ততই আমি ভিতরে প্রবেশ করলাম। আমাদের কর্মীরা, আমাদের শ্রমিকরা এখান থেকে যারা যাচ্ছে, কী ধরনের লোকেরা আমাদের ওখানে যাচ্ছে, কেন তাদের বেতন সুবিধাদি কম আর অন্যদের বেতন সুবিধাদি আমি দেখলাম বেশি, একই গ্রেডে। আমাদের যদি আমরা ধরে নিই যে হচ্ছে আমাদের মুসলিম জনগোষ্ঠীর একদম নিয়ার অ্যাবাউট প্রায় 95% মানুষ আপনার কোরআন পড়তে জানে, অর্থাৎ সে আরবি বর্ণমালার সাথে সে একদম ছোটোকাল থেকে পরিচিত। তো এই অবস্থায় সে যখন মিডল ইস্টে যাচ্ছে, সে তো আরবিতে খুব ভালো দক্ষতা নিয়ে যাওয়ার কথা। তো এই দক্ষতাটা আপনারা কেন তৈরি করতে পারছেন, সেটা আপনার কাছে কেন মনে হয়? এটা একটা তো ল্যাঙ্গুয়েজ স্কিল একটা, আর কোরআনিক আরবিক জানা। বর্ণমালা তো সে চিনছে। কোরআনিক আরবিক জানা মানে হচ্ছে বর্ণমালা চেনা আর কমিউনিকেট করা। সে কমিউনিকেট করার ল্যাঙ্গুয়েজ হয়তো সে 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাসের মধ্যে মোটামুটি কিছু শব্দ শিখে সে কথাবার্তা বলতে পারছে। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা ছোটোবেলা আরবি পড়ছি, কিন্তু এখন কিন্তু আমাদেরকে আরবি পড়ানো হয় না। যদিও আমাদের জব মার্কেটের একটা বিরাট অংশ, বাংলাদেশে যত লোককে চাকরি দেওয়া হয় তার চেয়ে কিন্তু যদি আপনি তুলনা করেন মিডল ইস্টে যারা আরবি ভাষাভাষী যে জনগোষ্ঠী, সেখানে কিন্তু এটার সংখ্যা কম না। তো সেদিক থেকে আমরা যেমন আমরা ইংরেজি ভাষা শেখার পাশাপাশি আরবির কথা বললে কেউ মনে করবে যে হয়তো আমরা লোড বাড়াচ্ছি। না, লোড বাড়াচ্ছি না। আমাদের ম্যান পাওয়ার যদি পাঠাতে হয় তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে ল্যাঙ্গুয়েজ স্কিলটা ওই আমরা যে ধরনের বই পড়ছি আরবির ওই ধরনের না, একেবারে মানে হানি সুইট হোয়েন ইট ইজ টেস্টেড এরকম ইংরেজি না, যেটা মানে দৈনন্দিন জীবনে মানে চালু শব্দগুলো যেগুলো, এগুলো যদি শিখিয়ে দেন, এটা স্কুলের ছাড়াও এর বাইরে আপনি মনে করেন যে আমাদের জনশক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আমাদের মানুষের স্কিল ডেভেলপ করার জন্য আমি মনে করি যদি আপনি রেমিটেন্স প্রবাহ যদি বাড়াতে হয়, ব্যাংকিং চ্যানেলে যে অংশটা আসতেছে তাও যাদের রেমিটেন্স আসতেছে তারা মোস্টলি আনস্কিল্ড। এই লোকগুলোকে যদি আপনি স্কিল করতে পারতেন তাহলে যে পরিমাণ রেমিটেন্স আসতেছে তার 2 গুণ 3 গুণ রেমিটেন্স আসতে পারতো। সেজন্য আমাদের শিক্ষা কারিকুলামেও আমাদের কিন্তু যেগুলো বাস্তব শিক্ষা যেগুলো
সে কম্পিউটার চালাইতে জানে, সে হার্ড ডিস্ক বোঝে, সফট বুঝে, এই জিনিসগুলো যদি তার স্কিল থাকে, তারপরে আমাদের সাধারণভাবে প্লাম্বিং জানা, তারপর ইলেকট্রিশিয়ান হিসেবে কিছু কাজ জানা, এইগুলো। আমরা মিডল ইস্টে যেটা দেখতে পাই অথবা শুনতে পাই সেটা হচ্ছে মিডল ইস্টে যে বাংলাদেশিটা যাচ্ছে আজকে, সে ওইখানে গিয়ে তার জ্বর হয়েছে সেটা সে বলতে পারে না, তার অসুস্থতা, কোনো শারীরিক অসুস্থতা সে বোধ করছে সেটা বলতে পারে না, যেই কারণে ফ্রন্ট লেভেল যে জবগুলো আছে অথবা ফ্রন্ট ডেস্কের যে জবগুলো আছে অথবা সুপার শপের যে জবগুলো আছে সেগুলো তো আসলে সেই অর্থে বাংলাদেশিদেরকে পাওয়া যায় না, তাদেরকে পাওয়া যায় অড জব, বিশেষত আপনার নির্মাণ শ্রমিক হিসেবে, তার অথবা গার্ডেনিং এর যেখানে তার কম কথা, কৃষির সাথে রিলেটেড এগুলো, মানে যে সমস্ত খামার আছে, কৃষি খামার, সেখানে প্রচুর বাংলাদেশি আছে। এই যে আমি যে মানুষগুলোকে পাঠাচ্ছি, তো তাদেরকে আসলে সরকারের পক্ষ থেকে তাদেরকে কি ধরনের আসলে কারিকুলামের মধ্য দিয়ে গেলে আপনার মনে হয় যে সেখান থেকে আসলে তারা শুরুতেই আরো অনেক বেটার জব পেতে পারে? একটা তো হলো যে মানে এটা বাংলাদেশের তো এই সীমাবদ্ধতাটুকু আছে, আমাদের শিক্ষা সিলেবাস যেটা, এটা প্রায়োগিক না। আমরা যা কিছু শিখি সেটা প্রয়োগ করতে পারি না। আমি যেটা বললাম যে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, আমি ইংরেজি বাক্য শিখলাম এটা, যে আমি মধু যখন খাই তখন এটা মিঠা লাগে, এটা দিয়ে তো আমি আসলে আই ডিড নট মিন এনিথিং। এই যে ব্যাপারটা, তো আপনি যা কিছু শিখাবেন, আরবিও যদি শিখান থাকে, আরবি যে শব্দগুলো শিখলে 100-200 শব্দ শিখলে মোটামুটিভাবে কমিউনিকেট করতে পারছে, সে তার জ্বরের কথা বলতে পারছে, তার ওষুধের কথা বলতে পারছে, ডাক্তারের কথা বলতে পারছে, কিংবা সে তার দোকানের কোনো একটা আইটেমের কথা বলতে পারছে। এটুকু শেখার জন্য কিন্তু মানে বিরাট বড় কোনো সিলেবাস দরকার নেই, কারিকুলামের মধ্যে সামান্য একটা অংশ থাকলেই চলে। এটা একটা। আর একটা হলো ভোকেশনাল ট্রেনিং, যেটা আমাদের ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট নাই বললেই চলে। একটা মানুষ যখন বিদেশে যাওয়ার প্রিপারেশন নেয়, তারপর থেকে তার ভিসা পাওয়া, তারপর হচ্ছে তার আপনার ভিসা প্রক্রিয়া করা, টাকা জোগাড় করা, প্লেন ফেয়ার জোগাড় করা, তারপর হচ্ছে যাওয়া। তো এই টাইমটা থেকে শর্ট টাইমের মধ্যে হচ্ছে একজন মানুষ যদি মনে করেন আমি কালকে সৌদি আরবে যাব, তাহলে আমি তো আমার ব্যক্তিগত উদ্যোগে সেগুলো শিখতে পারি, কিন্তু রাষ্ট্রীয় উদ্যোগে কি সেগুলো শেখানো সম্ভব বলে আপনি যে এখনো পর্যন্ত বিদেশ পাঠানোর যে প্রক্রিয়াটা, এটা আপনি যেভাবে বলছেন এই ধরনের নয়। এই লোকটি একদিন আগেও জানে না যে কালকে তাকে একটা প্যান্ট পরতে হবে, আচ্ছা, লুঙ্গি ছেড়ে একটা প্যান্ট পরে তাকে উড়োজাহাজে উঠতে হবে, এটা কিন্তু একদিন বা দুদিন আগেও সে জানে না। এই ধরনের একটা অবস্থার মধ্য দিয়ে অধিকাংশ লোককে কিন্তু উড়োজাহাজে উঠতে হয়। তো এইখানে যে গ্যাপটুকু আছে, আপনি যেটা 6 মাসের কথা বলছেন, 6 মাস নয়, আপনি 1 মাস সময় দেন। এবং ট্রেনিং বলতে যেটা বোঝায়, আমি জানি যে কিছু জনশক্তি মন্ত্রণালয় থেকে কিছু প্রশিক্ষণের ব্যবস্থা আছে, আমি ঠিক বর্তমান অবস্থাটা প্রকৃত ইয়েটা আমি জানি না। ওটা হবে প্র্যাকটিক্যাল, হ্যাঁ, থিওরিটিক্যালি আপনি কিছু কথা বললেন যার ওখানকার বাজার সম্পর্কে কোনো আইডিয়া নাই, শ্রম বাজার সম্পর্কে। একজন লোক সেখানে যাবে, গিয়ে থাকতে হবে তাকে মরুভূমিতে ক্যাম্পে, হ্যাঁ, ক্লিনিং কোম্পানির লোক হিসাবে যাবে, তাকে শহর থেকে হয়তো 70 কিলোমিটার দূরে তাকে বাস দিয়ে নিয়ে নামিয়ে দেওয়া হবে একটা ক্যাম্পের মধ্যে। সেই ক্যাম্পে তাকে দোতলা খাটে ঘুমাইতে হবে, এবং সেখানকার যে এনভায়রনমেন্ট, সেখানে যে সুইচটা অন অফ করতে হবে, সেখানে কমোড ব্যবহার করতে হবে, তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। এই চেঞ্জ এনভায়রনমেন্টে তার যে নতুন জগৎ যেখানে সৃষ্টি হচ্ছে, এবং বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষী লোকদেরকে সাথে তাকে তাল মিলাতে হবে। এবং সে কিন্তু ওই দিন থেকেই কিন্তু সে বাংলাদেশের দূত। সে যদি আচরণটা সম্মানজনকভাবে করতে না পারে, প্রপারলি যদি দেশকে রিপ্রেজেন্ট করতে না পারে, মানে আপনার গিয়ে ঢাকা শহরের কোনো একটা স্ট্রিট কর্নারে দাঁড়িয়ে যেভাবে আমরা ঝগড়া করি, তর্ক করি, হ্যাঁ, আমরা অনেক সময় তর্কপ্রবণ হই, এই তর্কটা কিন্তু ওই ক্যাম্পের মধ্যেও করা যাবে না একজন শ্রীলঙ্কান কিংবা একজন নেপালি শ্রমিকের সাথে। সেখানে আপনাকে একটা মেনটেন করতে হবে, কারণ আপনি কোন কথায় তিনি কতটুকু মাইন্ড করবেন সেটা আপনি জানেন না। শুধু ভাষা জানলে চলবে না, এই আদবটাও জানতে হবে। আমাদের সবচেয়ে বেশি শ্রমিক যাচ্ছে কিন্তু সৌদি আরবেতে, বাট আমি সবচেয়ে বেশি রেমিটেন্স পাচ্ছি আরব আমিরাত থেকে। সো এই যে পার্থক্যটা, আরব আমিরাতের যদি আমি রেমিটেন্সের গ্রোথটা দেখি নিয়ার অ্যাবাউট 42%, আর সৌদি আরব থেকে হচ্ছে একটা ডাউনিং ট্রেন্ডে, অর্থাৎ -32 অথবা -12 এরকম আমি দেখতে পাচ্ছি যে আগের চেয়ে কিছু কিছু করে কমছে। তো এই যে সৌদি আরবে আমার সবচেয়ে বেশি জনসংখ্যা, কিন্তু আমি ওইখান থেকে রেমিটেন্স পাই কম, এইটার কারণটা আপনার কাছে কি? আমার কাছে প্রধান কারণ যেটা মনে হয়, আগে যেভাবে আমরা ড্রাফটের মাধ্যমে আমরা টাকা পাঠাতাম, অর্থাৎ আমি
আল রাজি ব্যাংক বা আল রাজি কমার্শিয়াল ফরেন এক্সচেঞ্জের কাউন্টারে গিয়ে আমি রিয়াল জমা দিলাম এবং একটা কমিশন অ্যামাউন্ট দিলাম, দিলে আমাকে একটা ড্রাফট দিচ্ছে, কাগজ দিচ্ছে। সেই কাগজটা আমি খামে ঢুকিয়ে বাংলাদেশে পাঠালাম, হয় বেনিফিশিয়ারির কাছে অথবা আমার ব্যাংকের শাখায়। পাঠালে পরে সেখান থেকে জবাব আসলো যে আপনার অ্যাকাউন্টে এত টাকা জমা হয়েছে। দ্যাট ওয়াজ দি প্রসেস। এবং এটি লেংদি প্রসেস ছিল, অনেক সময় জবাব পেতে 1 মাস কিংবা 1.5 মাস লেগে যেত। হ্যাঁ, মিনিমাম আপনার 2 সপ্তাহ কিংবা 20 ডেজ মিনিমাম। এখন কিন্তু সেটা হচ্ছে না, এখন ইনস্ট্যান্টলি আপনি ওখান থেকে যখনই ক্লিক করতেছেন এখানকার অ্যাকাউন্টে এসে আপনার টাকাটা জমা হয়ে যাচ্ছে। তো এই প্রক্রিয়াটা তো রেমিটেন্স বাড়ার কথা। এই প্রক্রিয়া হওয়ার কারণে এখন কিন্তু যারা ডিল করতেছে, মনে করেন যে বড় মানে মাল্টি ন্যাশনাল এক্সচেঞ্জ মানে ডিলার্স যারা আছে, লাইক ওয়েস্টার্ন ইউনিয়ন, রিয়া বা এই ধরনের যারা নাকি, হ্যাঁ, যারা ওয়ার্ল্ড ওয়াইড যাদের মানি এক্সচেঞ্জ হাউস, তারা মেবি তারা রিসিভ করতেছে এই রিয়াদে, কিন্তু তাদের এটার হচ্ছে ইম্প্যাক্ট হচ্ছে গিয়ে দুবাইতে অথবা ইম্প্যাক্ট হচ্ছে নিউ ইয়র্কে। আচ্ছা, এই কারণে সৌদি আরব থেকে অ্যাকচুয়ালি আমি কত রিয়াল পাইলাম এটা সঠিকভাবে প্রতিফলিত নাও হইতে পারে। এটা একটা পয়েন্ট আর কি। এখানে আরেকটা পয়েন্ট হলো যে দুবাইতে বা ইউএইতে কিন্তু আমাদের লোকেরা অনেক আগে থেকে যাচ্ছে। আচ্ছা, সৌদি মার্কেটে প্রথমত যারা এসছে ম্যানেজারিয়াল পজিশনে, মানে যারা নাকি এমপ্লয় করতে পারে লোকদেরকে এবং যাদের আন্ডারে লোকেরা কাজ করে, বা সে ক্লিনারদের যে সুপারভাইজার হচ্ছেন ইন্ডিয়ান কিংবা উনি হচ্ছেন শ্রীলঙ্কান। এখন আমাদের লোকেরা কিন্তু ন্যাচারালি একজন ইন্ডিয়ান সুপারভাইজার এবং একজন শ্রীলঙ্কান সুপারভাইজারের আন্ডারে সেই ওয়েটেজটা পাচ্ছে না বা সেই প্রেফারেন্সটা পাচ্ছে না যেটা নাকি একজন ইন্ডিয়ান বা একজন শ্রীলঙ্কান পাচ্ছে। এইটা একটা আছে, কিন্তু সেই অবস্থাটা মানে ওভার দি পিরিয়ড অফ সাম ফিউ ডিকেডস অলরেডি চলে গেছে। এই সময়ের মধ্যে আমাদের অবস্থানটা গ্র্যাজুয়ালি পরিবর্তন হয়েছে। আমরা শুধু দোকান কর্মচারী থেকে কিন্তু এখন অনেকে দোকানের মালিক হয়েছি আমরা, এবং আমরা সুপারভাইজারি পজিশনেও কিন্তু আমাদের লোকেরা অলরেডি চলে এসছে। আর এদিক থেকে ইউএই মার্কেটটা আগে আছে, ইউএইতে আমাদের লোকেরা আগে গেছে, এবং ইউএই আমাদের জন্য সৌদি আরবের ইয়েটা বুঝতে যতটা যে কঠিন হয়, সেই কাঠিন্যটা এখানে কম। এটা অনেক বেশি ওপেন সোসাইটি হওয়ার কারণে সেখানে গিয়ে আপনি হয়তো আপনার কাজের সুবিধা, কাজ বেছে নেওয়ার সুবিধা বা কর্মক্ষেত্রের যে অবস্থা, ওইখানে একেবারে ব্লু কলার আপনার ক্লিনিং কোম্পানির অত্যন্ত নিম্ন বেতনের শ্রমিক হিসেবে যেতে হয় না, একটু বেটার শ্রমিক যাওয়ার সুযোগ আছে সেখানে। এই কারণে ইউএইতে আমাদের আপনি যেটা বলছিলেন যে হচ্ছে যে আমাদের যে সুপারভাইজারি যে জবগুলো আছে সেগুলো ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কানরা করছে। সো এর বাইরেও তো আরেকটা চিত্র আছে যে হচ্ছে আমাদের একটা শ্রমিক সেখানে নোমেড মেবি সংস্থাটার নাম, তাদের যে রিপোর্ট এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রতিবেদন, সেখানে আমাদের একজন শ্রমিক 2021 সাল পর্যন্ত যে তাদের প্রতিবেদনটা ছিল সেখানে বলা ছিল আমাদের একজন শ্রমিক $203 মান্থলি স্যালারিতে জব করেন অ্যাভারেজে, আর ইন্ডিয়ান একজন শ্রমিক $393 জব করেন, আর যদি সেটা হয় যে আপনার পাকিস্তানি সেটাও $276। সো আমরা আমাদের শ্রমিকরা কেন আসলে এত কম মজুরিতে আসলে জব করতে হচ্ছে? গভর্নমেন্টের কি বার্গেনিং? এটার জন্য মূলত আমরা দায়ী। আমরা উই পিপলের মধ্যে গভর্নমেন্ট থাকতে পারে, এবং গভর্নমেন্টের বাইরে যে সমস্ত যাদেরকে আমরা সোজা কথা বলি, যারা প্রকৃতপক্ষে এত হিউজ সংখ্যক লোক বিদেশে যাওয়ার পিছনে কিন্তু যারা ম্যান পাওয়ার বিজনেস যারা করেন তারা জড়িত এর সাথে। এবং এখানে কিন্তু আমার অভিজ্ঞতা হচ্ছে যে সেখানে শত লোক জড়িত এই কাজের সাথে, এবং ওই যারা নাকি কফিলদের সাথে যারা লোক নেয়, রিক্রুট যারা করে, তাদের সাথে যারা যোগাযোগ করে, সেই যোগাযোগের ক্ষেত্রে ফিলিপিনও একজন লোক আসার ব্যাপারে যে কন্ডিশনসগুলো তারা দেয় সেখান থেকে, রাষ্ট্র যেভাবে নাকি তত্ত্বাবধান করে যে এই ম্যান পাওয়ার বিজনেস যারা করে তারা যেন এদিক ওদিক যেতে না পারে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে সেই জিনিসটি ঘটেনি, বরং আমাদের এখানকার লোকেরা আমরা যথেষ্ট পরিমাণে কম্প্রোমাইজ করেছি। শুরুর দিকে যদি আপনি দেখেন, এখন থেকে কয়েক দশক আগে আমরা যখন একজন লোক যেত, তাকে রিক্রুট করার পরে তার যাতায়াতের ভাড়া, তার ইকামা খরচ, এভরিথিং কিন্তু ওই স্পন্সর বিয়ার করতো। তারপরে আমাদের এই এজেন্টরা, অর্থাৎ ম্যান পাওয়ারে যারা ব্যবসা করেন, তাদের মধ্যে সবাই না,
এদের মধ্যে অনেক ভালো লোক আছেন, যাদের বিরাট কন্ট্রিবিউশন আছে আমাদের এই লোকদেরকে নিয়ে যাওয়ার ব্যাপারে। আর কিছু সংখ্যক পরবর্তীতে যাদের জন্ম হয়েছে তারা গিয়ে বার্গেনিংয়ে গিয়ে ওদের সাথে বলছে ঠিক আছে আপনি প্লেন ভাড়া দেওয়া লাগবে না, আমরা নিজেরাই প্লেন ভাড়া দিয়ে আসবো বললেন। এর কয়েকদিন পরে বললেন যে ইকামার খরচটা আমি দিয়ে দেবো। তারপরে গিয়ে বললেন শুধু তাই না, আমি বরং আপনাকে কিছু টাকা দেবো, তবু আপনি আমার লোক নেন। তারপর লোক নেবে তার গরজে, কিন্তু পয়সা দিচ্ছেন আপনি তাকে। অর্থাৎ এই টাকাটা কিন্তু সংগ্রহ করছেন এই এর কাছ থেকে। যে শ্রমিক যাচ্ছে সে তার জমি বিক্রি করে, তার শ্বশুরবাড়ির জমি বিক্রি করে, তার পৈতৃক ভিটা বিক্রি করে সে সৌদি আরবে যাচ্ছে, যেটা বললেন খুব অল্প বেতনে। এবং সেইখানেও বার্গেনিংয়ের ক্ষেত্রে আমাদের এই উইক পয়েন্ট আছে। এটা সরকারিভাবে তত্ত্বাবধান করা দরকার। যে সমস্ত ব্যবসায়ী অর্থাৎ মানুষ মানে বিদেশে নেওয়ার ব্যাপার রিক্রুটিং এজেন্সিগুলো আছে তাদের তৎপরতা সৎভাবে তত্ত্বাবধান করা। আমি একটা শব্দ ব্যবহার করেছি, আমি সৎভাবে, সততার সাথে। এই ক্ষেত্রে আমার অবজারভেশন হলো, আমি লম্বা সময় প্রায় 5 বছর একেবারে নারী নক্ষত্রের সাথে যুক্ত ছিলাম, সেখানে সততার ঘাটতি আমার চোখের সামনে খুব স্পষ্ট হয়েছে। সেক্ষেত্রে আপনার আমাদের যে শ্রমিকরা যাচ্ছে ওইখানে, তো তাদের ক্ষেত্রে হচ্ছে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে, তাদের আমাদের 50%-এর মতো, নিয়ার অ্যাবাউট 45 to 50% আসে আমাদের বৈধ চ্যানেলে, আর বাকিটা আসে হুন্ডির মাধ্যমে। সো আমাদের এই যে শ্রমিকরা যাচ্ছে তারা আসলে, আপনি তো ওইখানে ছিলেন, তাদের জীবনযাত্রা দেখেছেন, তাদের ট্রানজ্যাকশনগুলো দেখেছেন, সো তারা আসলে হুন্ডিতে কেন আসক্ত হয়ে পড়ছে? ফিলিপিনো লোক আছে সৌদি আরবে মনে করেন 3 লাখ, আর আপনার লোক আছে মনে করেন যে এখন 13 লাখ। এখন এই 3 লাখ লোকের জন্য ওখানে ফিলিপিনো বিভিন্ন ব্যাংকের হয়তো 15 জন প্রতিনিধি সৌদি আরবের বিভিন্ন স্টেশনে আছে, এবং তারা দে আর লুকিং আফটার দি ইন্টারেস্ট অফ দেয়ার ওয়ার্কার্স। তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এগুলো দেখভাল করতেছে। কিন্তু আমাদের ব্যাংকগুলো থেকে কিন্তু সেভাবে মার্কেটিং অফিসার আজ পর্যন্ত নাই, যদিও রেমিটেন্স হচ্ছে আমাদের মানে একটা প্রাণ প্রবাহ, ব্লাড লাইন আমাদের ইকোনমিতে। এটা একটা বিরাট কন্ট্রিবিউশন রাখতেছে। 1.5 কোটি লোক আমাদের যারা বাইরে থাকে তার একটা বড় অংশ এখনও পর্যন্ত এই গালফ কান্ট্রিগুলোতে আছে। সেখানে কিন্তু আমাদের এরকম মানে মার্কেটিং অফিসার এই ব্যাংকগুলো থেকে নাই। হ্যাঁ, ইসলামী ব্যাংক থেকে কিছু সংখ্যক আছে, আরও 2-1টা ব্যাংকের থাকতে পারে, কিন্তু যারাই রেমিটেন্সের কাজ করেন তাদের মধ্যপ্রাচ্যে বিশেষ করে সেখানকার আমাদের লোকদের যে লেখাপড়ার যে মান, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, তাদের হুন্ডি এবং ব্যাংকিং চ্যানেলের মধ্যে পার্থক্য করার মতো দেশপ্রেম এবং আপনার জাতীয় লাভ এবং অলাভের যে বিষয়টা এটা বোঝানোর জন্য তাদের পাশে যদি লোক থাকে, তাহলে আপনি এটাকে হুন্ডি 50% নয়, এটা 10%-এও থাকবে না, এটা করা সম্ভব। আচ্ছা, আমার একটা বিষয় জানার আছে আপনার কাছে, সেটা আরেকটা রেটের কারণে অনেকটা হয়। হুন্ডিওয়ালারা মনে করেন যে আপনাকে ওই যে বিনিময় হার, যেটা বিনিময় হারের মধ্যে কিছু পার্থক্য হয়, আর যে কোনো কমপ্লেক্সিটি নাই। আর আমাদের মধ্যে একটা অংশ আছে আবার তার বৈধ শ্রমিক অবৈধ শ্রমিক বলে একটা কথা আছে। তাদের মধ্যে কাগজপত্র যাদের নাই তারা বৈধ ব্যাংকিং চ্যানেলের মানে অর্থ পাঠাতে গেলে একটু অসুবিধায় পড়ে। হুন্ডির ক্ষেত্রে এই ধরনের কোনো ঝামেলা থাকে না আর কি। সে আরেকটা বিষয় জানার ছিল, যে যখন আপনি ইসলামী ব্যাংকের প্রতিনিধি হয়ে সৌদি আরবে যান, তো তখন ইসলামী ব্যাংক, আমি যতটা জানি যে টোটাল যে কান্ট্রি রেমিটেন্স, সেখানে ইসলামী ব্যাংকের অবদান ছিল 7%-এর মতো, আর সেটা খুব এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় 25%-এর মতো, হয়তো বা আপনার সময় আর একটু গ্রো করেছিল, বেশি ছিল। এই জার্নিটা আপনার আসলে কীভাবে, মানে যদি তখন আপনি পেরে থাকেন, এখন কেন পারছে না ব্যাংকগুলো? সেটা আমি যখন যাই তখন সৌদি আরবে আমার মূল প্রতিদ্বন্দ্বী ছিল অগ্রণী ব্যাংক, এবং আর এর পরবর্তীতে সোনালী ব্যাংক সোনালী ব্যাংক ছিল, এরপরে অগ্রণী ব্যাংক জয়েন করেছে। সোনালী ব্যাংকের সাথে আমার কম্পিটিশন ছিল। আমি মাত্র 5% রেমিটেন্স ইসলামী ব্যাংকের মাধ্যমে সৌদি আরব থেকে আসতো, যদিও ওই এলাকায় আমাদের কিন্তু ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডিংয়ে তাদের বড় ভূমিকা আছে। আল রাজি 30% শেয়ারের মালিক ছিল তখন। তারপরেও মাত্র 125 কোটি টাকা আমাদের 1994 সালের রেমিটেন্স ফিগার ছিল, আমি যেটা মনে করতে পারি। অনলি 125 crore, যেটা নাকি এখন আপনি বিলিয়ন 22 বিলিয়ন বেশি বছর যেটা তো না। আমি এককভাবে ইসলামী ব্যাংকের কথা বলছি। ইসলামী ব্যাংকে 125 কোটি টাকা এসছে, আর সোনালী ব্যাংকের মাধ্যমে এসছে কয়েকশো কোটি টাকা।
কিন্তু সেটা পরবর্তীকালে আমার থাকা অবস্থাতেই সোনালী ব্যাংকের রেমিটেন্স কমে গেছে শেয়ার, এবং ইসলামী ব্যাংকের রেমিটেন্সটা গ্র্যাজুয়ালি বেড়ে গেছে। এবং আপনি নিজেই বলেছেন যে সেটা এক পর্যায়ে গিয়ে অলমোস্ট ওয়ান থার্ড অফ দি টোটাল রেমিটেন্স এককভাবে একটা ব্যাংকের মাধ্যমে এসছে। এটার পেছনে সিক্রেট একটাই, সেটা হলো অ্যাটেনশন, মনোযোগ। আমরা রেমিটেন্সটাকে শুধুমাত্র একটা কিছু টাকা পাওয়ার ব্যাপার মনে করিনি, আমরা মনে করেছি রেমিটেন্সের পেছনে যে মানুষগুলো আছে তাদের সাথে সম্পর্ক স্থাপনটাকে আমরা গুরুত্ব দিয়েছি। আমরা ওই তাদের সেন্ডার্স এন্ডে যেখান থেকে তারা পাঠান সেখানে তাদের, আমি নিজে সৌদি আরবের এমন কোনো গ্রাম নাই যে গ্রাম সফর করিনি। আমি বহু সৌদির সাথে যারা খুব জানে ভালো করে সৌদি আরবকে, তাদের সাথে যখন আমি এলাকার নাম বলেছি তারা বলে যে আমরা তো এর কিছুই জানি না। আমি প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সৌদি সমাজের আমি প্রবেশ করেছি ডিউরিং অনলি 5 ইয়ার্স। এই যে গেলাম এবং তাদের সাথে আমি তাদের 3 তলা খাটে ঘুমিয়েছি, সকালবেলা ওদের সাথে ফ্লোরে আমি নাস্তা করেছি, হ্যাঁ, ওদের সাথে একসাথে সারপোকার কামড় খেয়েছি, এবং তারা যে ছাগল চড়ায় কীভাবে মাঠের মধ্যে সেই ছাগলের পিছনে পালের পিছনে দৌড়দৌড়িও করেছি। এতে কত কষ্টকর কাজ এটা আমি মানে প্র্যাকটিক্যালি দেখার বোঝার সুযোগ হয়েছে। তো এর মধ্য দিয়ে কিন্তু আমি সৌদি আরবে তখন 7 লাখ 7.5 লাখ বাংলাদেশি থাকে। আমি যখন কোনো প্লেনে এক জায়গা থেকে আরেক আসতাম, মোর দেন 50% লোক আমাকে জানতো সরাসরি। আমার সরাসরি ইন্ট্রোডাকশনে 70,000 লোক অ্যাকাউন্ট খুলেছে আমার এই মধ্যপ্রাচ্যে আমি থাকাকালীন, আর এমনিতে লক্ষ লক্ষ লোক অ্যাকাউন্ট খুলেছে। এই যে অ্যাকাউন্ট খুলে দিলাম, তারা অ্যাকাউন্ট খুলে যায়নি, তাদেরকে বুঝাতাম যে আপনি যে টাকাটা বাড়িতে পাঠাচ্ছেন সেটা ঠিক আছে, আপনার বাবা মার জন্য পাঠাচ্ছেন বা স্ত্রীর জন্য পাঠাচ্ছেন, ওরা কিন্তু আপনার কষ্টটা জানে না। অতএব তারা টাকাটা যেখানে 10,000 টাকা বিয়ে খরচ করে এটা বিয়ে হইতে পারে, সেখানে তারা 1 লাখ টাকা খরচ করতেছে, অথচ তার সঙ্গতির সাথে যায় না, তারা অনেক ঋণ রয়ে গেছে, জমি বিক্রি করে গেছে। তো বললাম যে ঠিক আছে, আপনার নামে একটা অ্যাকাউন্ট খোলেন, আপনার স্ত্রীর নামে আরেকটা অ্যাকাউন্ট হোক, এবং আপনার বাবা মার জন্য তাদের যাতে চলতে পারে সেভাবে আরেকটা অ্যাকাউন্ট করেন। তো এইভাবে একটা ফ্যামিলিতে অন্তত 3টা অ্যাকাউন্ট আমি করে দিয়েছি, যার ফলে হয়েছে কি এই রেমিটেন্সটা কিন্তু উৎসাহিত হয়েছে। এইভাবে এই ওখানে কানেক্টেড হয়েছি। অন দ্য আদার এন্ড আমাদের ব্রাঞ্চগুলোতে আমি এসে গোটা বাংলাদেশের সমস্ত ব্রাঞ্চ আমি সফর করেছি। আমার ছুটির মধ্যে আমার ছুটির সময়টাকে আমি এই ব্রাঞ্চ ভিজিটে কাটিয়ে এক একটা ব্রাঞ্চে 1 ঘন্টা 2 ঘন্টা থেকেছি। এক এক দিনে আমি 4টা 5টা 6টা করে ব্রাঞ্চ ভিজিট করেছি, করে তাদেরকে বুঝিয়েছি যে এই আপনার যে ড্রাফট চকচকে একটা কাগজ দেখছেন, এটার পিছনে কিন্তু অনেক মানুষের ঘাম জড়িত আছে। এখানে কিন্তু ছাগল চড়ানোর অনেক করুণ কাহিনী আছে। ছাগল গুঁতা দিয়ে পাঁজরের হাড্ডি ভেঙে ফেলেছে, তারপর দিনও তাকে ছাগল চড়াইতে হয়েছে, এরকম দুর্ভোগের ঘটনা আছে। কাজেই এই বিষয়গুলো উপলব্ধি করে আপনারা এই একজন রেমিটেন্স যিনি পাঠান তার সাথে বা তার ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করেন। এরপর আমরা সখ্যতা স্থাপন করলাম তার পরিবারগুলোর সাথে। প্রতিটি রেমিটেন্স প্রেরণকারী ব্যক্তির পরিবারের সাথে আমাদের একটা কানেক্টিভিটি তৈরি হলো। না, আপনি প্রায়ই বলতেন যে হচ্ছে যে আপনার আর্থিক মূল্য, রেমিটারদের আর্থিক মূল্যের চেয়ে সামাজিক মূল্যায়ন অনেক বেশি। সো এই সামাজিক মূল্যটা আসলে কি? সামাজিক মূল্য মনে করেন যে আমি খুব সিম্পল গল্প বলতে পছন্দ করি। একজন লোক দেশে আসবে 2 বছর পরে, আসার সময় বাড়িতে চিঠি লিখলো যে আমি এবার দেশে আসলে আমার কিছু বন্ধুবান্ধব বাড়িতে আসবে। এখন মনে করে যে তাদের বাড়ির লোকেরা আগে পাট খেতে যাইতো, মানে তাদের মানে বিভিন্ন ধরনের কাজ করার জন্য, পেশাব পায়খানা করার জন্য। এখন তার বাড়িতে একটা টয়লেট দরকার, আগে টয়লেট ছিল না, কাঁচা পায়খানা হয়তো ছিল না, সেই বাড়িতে কিন্তু পাকা পায়খানা তৈরি হচ্ছে। এর একটা সামাজিক একটা স্তর হলো। তো তারপরে উঠানটা একটা নিকানো হইলো, একটা মানে বৈঠকখানার মতো তৈরি করা হলো, সেখানে 2খানা চেয়ার বা একটা সোফা সেট দেওয়া হলো। এটা হচ্ছে একটা স্তর উন্নয়ন। তিনি যখন দেশে আসছেন তখন ওই বাড়িতে কিন্তু আগে লোকেরা সাবানও ব্যবহার করতে জানতো না, হয়তো এঁটেল মাটি কিংবা কলা গাছের ভেতরে যে ব্যারেলের মতো থাকে ওটা পোড়া দিলে যে ছাইটা হয় এটা দিয়ে তারা কাপড় ধুইতো। এখন সেই বাড়িতে আপনার কি বিদেশি সাবান, শ্যাম্পু, তারপরে এবং পারফিউম এগুলো চলে আসছে, ব্রিফ কেসে করে জিনিসপত্র চলে আসছে, বিদেশি জিনিসপত্র, এগুলো তারা ব্যবহার করছেন। এই ভদ্রলোক যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন তার পিছনে পিছনে পাড়ার ছেলেরা যাচ্ছে, হ্যাঁ, এবং তারা তার কাছ থেকে গল্প শুনছে, বিদেশের গল্প শুনছে। বিদেশের রাস্তা অনেক চওড়া, তারপর সেখানকার মানুষগুলো এই ধরনের, তারা ঘরে বসেই কিন্তু ওই যে আগে যেটা আপনার গিয়ে ইরান তুরানের কাহিনী শুনতো,
হ্যাঁ, এখন সেই কাহিনীগুলো তাদের অতি কাছের মানুষের কাছে শুনতেছে। তিনি যখন মসজিদে যাচ্ছেন দেখেন মসজিদের মধ্যে ফ্যান নাই, বলে যে ঠিক আছে 3টা ফ্যান লাগাই না মসজিদের মধ্যে, উন্নয়ন ঘটে গেল। রাস্তাটা চওড়া নয় যাতায়াতের, বললো যে ঠিক আছে এখানে একটু মাটি ভরাট করেন। এইভাবে অতিশয় মানে সামান্য আয়ের যে সমস্ত লোকেরা আছে তারাও কিন্তু সোসাইটিতে ছোট ছোট করে ভূমিকা পালন করছে। তাদের বাড়িতে তার ভাগিনা লেখাপড়া করতে পারে না, তার হয়তো ভাই মারা গেছে, তার ভাইয়ের ছেলেমেয়েরা আমরা স্কুলে যাচ্ছে না, তিনি তাদেরকে স্কুলে পাঠাইলেন। এবং ওইখানকার সোসাইটিতে সাংস্কৃতিক যে একটা অগ্রসরমানতা তিনি দেখেছেন সৌদি সোসাইটিতে, সেটাকে কিছুটা অনুসরণ করার তার বাড়িতে এটা প্লেট ব্যবহার করার ক্ষেত্রে হোক, আবার খাবার দাবার একসাথে খাওয়ার ব্যাপারে হোক, এই জিনিসগুলোর কিন্তু একটা গুরুত্ব বেড়েছে। সো আপনি আরেকটা জায়গায় বলছিলেন, সেটা হচ্ছে যে রেমিটেন্স অ্যাওয়ার্ড নিয়ে আপনি অনেক সমালোচনা করেছিলেন বিভিন্ন সময়। সো সেটার কারণটা কি ছিল? প্রবাসী যারা রেমিটেন্স পাঠান তাদেরকে পুরস্কৃত করতে হবে। এখন পুরস্কৃত করা নিয়ে বাংলাদেশ ব্যাংকও একবার একটা বড় বৈঠক হলো। সেখানে দেখলাম যে আমেরিকা থেকে একজন রেমিটেন্স যোদ্ধা এসছেন এবং সেখানে আলাপ আলোচনার মাধ্যমে তারা দেখাইলেন যে কত হাজার ডলার, মানে সে $5 লাখ বা $10 লাখ যদি কেউ পাঠায় এক বছরে, তাহলে তাকে রেমিটেন্সের জন্য পুরস্কৃত করা হবে। এই আলোচনা চলাকালে আমাকে শেষের দিকে আমাকে বললো যে আপনার ওপিনিয়ন বলেন। আমাকে মনে করেছে আমার কিছু অভিজ্ঞতা আছে এবারে। তা আমি বললাম যে আমি কি বলবো, আপনারা এতক্ষণ যে আলোচনা করছেন এর সাথে তো আমি যেতে পারছি না। আমি একটা বিষয় ভাবতেছি, আমি ভাবছি আমার আব্দুল গফুর মিয়ার কথা। হ্যাঁ, সবাই তাকাইলেন আমার দিকে। আমি বললাম যে আব্দুল গফুর মিয়া নোয়াখালী বাড়ি, সৌদি আরবে গেছেন, সেখানে তিনি দিনের বেলা ক্লিনার হিসেবে কাজ করেন আর রাতের বেলা 5 বাড়িতে রান্না করেন। উনি ক্লিনিং কোম্পানিতে জব করে যে টাকা পান তার চেয়ে 5 বাড়িতে রান্না করে তার চেয়ে বেশি আর্ন করে পুরো টাকাটা তিনি দেশে পাঠিয়ে দেন। এবং তিনি ওই যে কোনো না কোনো বাড়িতে খেয়ে সেখানে ঘুমিয়ে থাকেন, তার ওখানে 1 পয়সা খরচ করতে হয় না, বরং পুরো টাকাটা তিনি তার 5 গুণ পাঠাচ্ছেন দেশে। এই লোকটার এই অবস্থা। এবং তার টাকায় বাংলাদেশে তার কয়েকটা ফ্যামিলি, তার নিজের ফ্যামিলি, তার ভাইয়ের ফ্যামিলি, তার বোনদের ফ্যামিলি, এরকম 6-7টা ফ্যামিলি নিয়মিতভাবে উপকৃত হচ্ছে, উপকার লাভ করছে। এবং তিনি ওই সৌদি আরবে বিভিন্ন কফিলকে ধরে এ পর্যন্ত প্রায় 20-25 জন লোককে তার এলাকা থেকে সৌদি আরবে নিয়ে গেছে। এখন এই লোকটার কন্ট্রিবিউশন হচ্ছে সে হয়তো মাসে $2000 পাঠায়, আর উনি পাঠান আপনার গিয়ে $2 লক্ষ। তার মানে এটা তো অনেক ছোট অ্যামাউন্ট এই লোকেরটা, গফুর মিয়ারটা। তাহলে গফুর মিয়া তো পুরস্কার পাবে না। অথচ আমি জানি যিনি $2 লক্ষ পাঠাচ্ছেন তার ইনকাম হচ্ছে $5 লক্ষ। $3 লক্ষ তিনি আমেরিকায় খরচ করছেন, আর $2 লক্ষ এখানে পাঠাচ্ছেন। তাহলে তার হলো গিয়ে 40% পাঠাইলেন, আর ওই লোক 500% পাঠাইলো। এখন 500% যে পাঠাইলো, এবং আপনার অনেকগুলো ফ্যামিলি তার টাকা দিয়ে সংসার নির্বাহ করছে, তাদের জীবনমানের উন্নয়ন ঘটছে, আপনি তাকে কিভাবে মূল্যায়ন করবেন? নাম্বার 1। নাম্বার 2 হলো যিনি অনেক টাকা পাঠাচ্ছেন তিনি আবার কখনো কখনো কিন্তু এইখানকার সম্পদ বিক্রি করে ওখানে বাড়ি করেন। তাহলে যে টাকা পাঠাচ্ছেন তার চেয়ে বেশি অনেক সময় তার মাধ্যমে কিন্তু বিদেশে চলেও যায়। কিন্তু আমার আব্দুল গফুর মিয়া কিন্তু 1 টাকাও কিন্তু এক্ষেত্রে পাচার করেন না। এখন আব্দুল গফুর মিয়াকে কীভাবে আপনি পুরস্কৃত করবেন? আমি বলে দিচ্ছি যে এটা কমপ্লিকেটেড কোশ্চেন। আপনারা বের করবেন, আপনাদের দূতাবাসগুলোর মাধ্যমে আপনারা দেখবেন আপনি কাকে কীভাবে মূল্যায়ন করবেন। এত সহজে যদি শুধুমাত্র রেমিটেন্সের অ্যামাউন্ট ধরে যদি তাকে পুরস্কৃত করেন, আমি মনে করি এটি জাস্টিফাইড হবে না। আপনি রেমিটেন্স নিয়ে কথা বলছিলেন, এখন আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই মুহূর্তে আপনার ইরান, তারপর হচ্ছে লেবানন এবং হচ্ছে ইসরায়েল, প্যালেস্টাইন সহ একটা ওইখানে যুদ্ধ অবস্থা বিরাজ করছে। সো আমরা আমাদের কুয়েত থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাল্টিমিডিয়ার করেসপন্ডেন্ট ইউসুফ আরফাত। তার কাছ থেকে আসলে আমরা জেনে নিই ওইখানকার আসলে যারা প্রবাসী আছে তারা এইটাতে কতটা আসলে আতঙ্কিত। আরাফাত, আমরা জানতে চাচ্ছিলাম যে এই সাম্প্রতিক সময়ে যে ইসরায়েল, তারপর হচ্ছে লেবানন, ইরান, এই যে যুদ্ধ অবস্থাটা বিরাজ করছে ওইখানে, তো এই অবস্থায় আসলে মধ্যপ্রাচ্যে যে বাঙালিরা আছে অথবা বাংলাদেশিরা আছেন তারা আসলে তারা কি ধরনের শঙ্কা বোধ করছেন? জি, ধন্যবাদ বাবা। আসলে একটা বিষয় প্রথমেই জানিয়ে রাখি, এখানকার যারা
বিশেষ কুয়েত বা মধ্যপ্রাচ্য দেশগুলোতে তো বেশিরভাগই শ্রমিক, তাদের যে দিনের বেশিরভাগ সময়টাই কেটে যায় শ্রমবাজারে বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে। এরপরও কিন্তু যারা যতটুকু সময় পাচ্ছে যে বিশ্রামের বাইরেও মোবাইল বা বিভিন্ন মাধ্যমে তারা যখন দেখতে পাচ্ছে যে পাশের যে মধ্যপ্রাচ্যের দেশগুলা, বিশেষ করে লেবানন, ইরাক, ইসরায়েল, এই জায়গাগুলোতে যখন যুদ্ধ লেগে আছে, তখন তারা কিছুটা শঙ্কার মধ্যে ভুগছে। কারণ হঠাৎ করে যদি এমন কোনো পরিস্থিতি যে বিশেষ করে কুয়েত বা মধ্যপ্রাচ্য দেশগুলোতে পুরোপুরি ছড়িয়ে পড়ে, তখন তাদের যে শ্রমবাজার, তাদের বিশেষ করে তারা যে কার্যক্রম, সেগুলো টোটালি স্থবির হয়ে পড়তে পারে, এমন কিছুটা শঙ্কা তারা ভুগছে। এই ক্ষেত্রে তাদের যেই পরিবার, বিশেষ করে একটু আগে যে আমাদের সম্মানিত অতিথি বলছিল যে রেমিটেন্সের বড় একটি অংশ আসছে মধ্যপ্রাচ্য থেকে, এবং তারা কাজ করে এবং ঋণ নিয়ে কিন্তু এই মধ্যপ্রাচ্য গুলোতে পাড়ি জমাচ্ছে। এই ক্ষেত্রে আসলে তাদের ঋণের মাথার উপর আছে। সবকিছু মিলিয়ে তারা কিন্তু একটা শঙ্কার মধ্যে থাকে যে এমন কোন পরিস্থিতির কারণে তাদের যে জীবনযাত্রা তাদের গভীর হয়ে পড়ে, তাহলে বিশাল একটা দুর্যোগ তাদের মধ্যে নেমে আসবে। যারা আমাদের রেমিটেন্স যোদ্ধারা রয়েছে, যারা এখানে শ্রমবাজারে বিশাল একটি ভূমিকা রাখছে, তারা এরকম বেশ কিছু দুঃসংখ্যায় ভুগছে আর কি। এই ক্ষেত্রে আমি স্যারের কাছে একটু জানতে চাই, যদি রেমিটেন্স যে যোদ্ধারা ওইখানে আমাদের আছেন, তাদের অনেকেই আসলে ব্যাংক ঋণের মাধ্যমে অথবা সমাজের কারো কাছ থেকে ঋণ করে অথবা কারো কাছ থেকে আপনার ধার করে তারা ওইখানে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে গভর্নমেন্টের পক্ষ থেকে আসলে কি করা যেতে পারে, যে তাদেরকে যদি সহজে বিদেশে পাঠাতে হয়, তাদের যে জমি বিক্রি করে দিতে হয়, কারো বাড়ি বিক্রি করে দিতে হয়, কাউকে আবার মহাজনের আপনার দ্বারস্থ হতে হয়, এই জায়গাগুলো থেকে বের করে আনতে হলে গভর্নমেন্ট আসলে কি ধরনের ইনিশিয়েটিভ নিতে পারে? এখানে দুইটা বিষয় এসছে। আরাফাত সাহেব একটা বিষয় বলেছেন, আর আপনি যেটা বলছেন এটার একটা আলাদা ডাইমেনশন আছে। আমরা দীর্ঘদিন থেকেই বলছি যে যদি প্রবাসীদের জন্য বিনিয়োগের সুবিধা সৃষ্টি করা যায়, যেটা ব্যাংকগুলো তাদেরকে এমনভাবে অর্থ সংস্থান করবে যাতে নাকি প্রয়োজনীয় এই সম্পদ, তাদের পৈতৃক সম্পদ বা শ্বশুরবাড়ির সম্পদ বিক্রি করে বিদেশে যাওয়া না লাগে, এইটার ব্যবস্থা। যেমন স্টুডেন্টস লোনের মতোই আপনার প্রবাসী যারা যাবেন, হ্যাঁ, তাদের জন্য একটা বিনিয়োগের ব্যবস্থা করা, এটার ব্যাপারে অনেক দিন থেকেই চিন্তাভাবনা আছে, বিভিন্ন ব্যাংকে ব্যাপারে চিন্তাভাবনা করছে, এবং এটা এসেনশিয়াল। বাংলাদেশের মতো দেশের এটা কিন্তু বেশি দিন করা লাগে না। আপনি যদি প্রথমত হলো যে আপনার জমি বিক্রি করতে হলো না, আপনার জন্য একটা অর্থ প্রয়োজন, এবং সরকারের একটা তত্ত্বাবধানও দরকার আসলে কতটুকু অ্যামাউন্ট দিয়ে তার বিদেশে ওই এন্ডে যাওয়া উচিত। মধ্যস্থতাকারী যারা আছে তারা যাতে নাকি তাকে শোষণ করতে না পারে, তার কাছ থেকে 10 টাকার পরিবর্তে 20 টাকা যাতে আদায় করতে না পারে, এই জিনিসগুলো দেখার দায়িত্ব হচ্ছে আমাদের দূতাবাস এবং এখানে আমাদের মন্ত্রণালয়। এই দুজনে এটা এনশিওর করবে। আর তার যে জেনুইন যে নিড যেটা আছে, সেই নিডটাকে দ্যাট উইল বি সাপোর্টেড বাই আদার ইস্যুস, যে তিনি এই টাকাটা পেমেন্ট করবেন, পরিশোধ করবেন, এটার ব্যাপারে দায়িত্ব কারা নেবে, দ্যাট উইল বি ডিটারমিন্ড। এটা একটা। আরেকটা জিনিস হলো এবং এটা আমি বলছি যে এই ধরনের বিনিয়োগের ব্যবস্থা হওয়া দরকার। কারণ হচ্ছে যে প্রবাসীদের অনেক রকম টেনশনে থাকতে হয়। যুদ্ধের যে পেরেশানি আপনি যেটা প্রশ্ন করছেন, তার চাইতে আমাদের লোকদের, প্রবাসী শ্রমিকদের টেনশন কিন্তু আরও অন্যান্য দিক থেকে। যেমন যে টাকাটা ঋণ করে গেলেন তিনি, সেই টাকাটা ফেরত দিতে পারবেন কি না, জমিটা পুনরুদ্ধার করতে পারবেন কি না, কিংবা শ্বশুরবাড়ি থেকে যে বা স্ত্রীর গয়নাগাটি বিক্রি করে গেছেন সেই গয়নার আবার নতুন করে বানিয়ে দিতে পারবেন কি না, এটা একটা। তারপর পরিজন যাদেরকে রেখে গেছেন তারা ঠিকঠাক মতো তাদের নিজেদেরকে মেনটেন করতে পারছেন কি না। অনেক রকমের দুর্যোগ কিন্তু এই প্রধান ব্যক্তি পরিবারের যিনি বিদেশে গেলেন তার অনুপস্থিতিতে কিন্তু এখানে অনেক ঘটনা ঘটে, যেগুলো সামাজিক দিক আছে, সাংস্কৃতিক দিক আছে। এই দিকগুলোকে মেনটেন করতে হবে, যেটা আমরা ব্যাংকের মাধ্যমে আমরা এটা করেছি। একটা পরিবার, যে পরিবারটিকে রেখে তিনি বিদেশে গেলেন, আমরা একদিকে তার সাথে কানেক্টেড, আবার অন্যদিকে এই এলাকায় এই ভাবি ঠিকঠাক মতো তার বাজার সদাই হচ্ছে কি না, তার যে সমস্ত প্রয়োজন আছে, প্রাত্যহিক প্রয়োজন, সেই প্রয়োজনগুলো পূরণ হচ্ছে কি না, এটার ব্যাপারে যে ব্যাংকের পক্ষ থেকে একটু দেখাশোনা করা হচ্ছে। এতে করে যে তিনি মানসিকভাবে যে একটা মোটামুটিভাবে একটা জায়গায় একটা কমফোর্ট
একটা লাভ করছেন, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। এটা সরকারের পক্ষ থেকে হওয়া দরকার, ব্যাংকের মতো ইনস্টিটিউশনগুলোর পক্ষ থেকে হওয়া দরকার এই জিনিসটা। আর সেখানে যুদ্ধের কারণে, যুদ্ধ তো ইউক্রেনের সাথে যুদ্ধ, রাশিয়ার, তারপরে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, এটা অনেক পুরনো যুদ্ধ। আমাদের লোকেরা অনেক বেশি রেজিলিয়েন্ট। আপনার কুয়েত ইরাকের যে যুদ্ধ, কিংবা ইরানের সাথে যে ইরাকের যুদ্ধ, ওগুলো ছিল খুবই ডিভাস্টেটিং। কিংবা 1973 সালের যে তেলের যুদ্ধ, যেটা, সেই যুদ্ধের তুলনায় এখনকার যে যুদ্ধ, এটা রিজিওনাল পরিসরে যাতে নাকি থাকে, সেটার জন্য কিন্তু গ্লোবালি কিন্তু চেষ্টা আছে। না, সেক্ষেত্রে ইরান কিন্তু গতকালে ডিক্লেয়ার করেছে যদি কোনো কারণে কারো আকাশ ব্যবস্থা মানে ইউজ করে তার উপর হামলা করা হয়, অথবা তার উপর দিয়ে তার উপর দেশে ভূখণ্ডে হামলা করা হয়, বিশেষ করে তেল স্থাপনায়, তাহলে সে হচ্ছে ওই দেশে হামলা করবে। এবং ওই দেশগুলো থেকেও বলা হয়েছে যে আমাদের জায়গা ব্যবহার করতে আমরা দেবো না। ইসরায়েলকে বলেছে, সৌদি আরব সহ অন্যান্য দেশ, যে আমাদের জমির উপর দিয়ে, আমাদের আকাশের উপর দিয়ে তোমাকে ইরানে অ্যাটাক করতে আমরা দেবো না। তার মানে হচ্ছে বিষয়টা কিন্তু এখানে রেসপন্সিবিলিটি, মানে একটা রেসপন্সিবল একটা অবস্থান কিন্তু আরব ওয়ার্ল্ডে কিন্তু আছে। মুসলিম ওয়ার্ল্ড অন্য অনেক সময়ের তুলনায় আমি বলবো যে অনেক ইউনাইটেড। না, আমরাও চাই যে হচ্ছে আসলে যুদ্ধটা না বাধুক, কিন্তু যেখানে একটা যুদ্ধের আবহ তৈরি হয়েছে, এই জায়গা থেকে আমাদের গভর্নমেন্টের আসলে প্রিকশনগুলো কী নেওয়া উচিত? কারণ হচ্ছে গভর্নমেন্ট দেখবে, গভর্নমেন্ট তো এখানে আমি বিষয়টাকে এভাবে দেখতে চাই যে গভর্নমেন্ট চাইলেই তো আপনার গিয়ে ওখান থেকে 40 লাখ লোককে বাংলাদেশে নিয়ে আসবে, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় ধরনের এটা কঠিন অবস্থা সৃষ্টি হবে। সেটা সংকট মোকাবেলার উপায় নয়, বরং আমাদের জনগণ, আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের রেজিলিয়েন্স অনেক বেশি। তারা এর চাইতে অনেক কঠিন অবস্থা বিগত দশকগুলোতে, আপনার ইরাকের সময়, আফগানিস্তানের ঘটনার সময়, তারা কিন্তু বিভিন্ন দেশে এগুলো মোকাবেলা করে সেখানে টিকে ছিলেন এবং তাদের অবস্থানকে আগের চাইতে বেটার করেছেন। আমি মোটামুটিভাবে তাদেরকে আমি যতটুকু চিনি, আমি প্রবাসী বাংলাদেশিদেরকে, সেই আলোকে মধ্যপ্রাচ্যের কথা বলছেন আপনি, আমি আমেরিকার কথা বলতে পারি, কিংবা ইউরোপের কথা বলতে পারি, আমার গোটা ওয়ার্ল্ডে যত আমাদের ডায়াসপোরা আছেন, এই কমিউনিটির সাথে কিন্তু আমার একটা একাত্মতা আছে। তার ভিত্তিতে বলতে পারি উই আর ভেরি মাচ রেজিলিয়েন্ট। আমরা সিচুয়েশনকে মোকাবেলা করে টিকে থাকার জন্য যে শক্তি দরকার, এটা দুনিয়ার অনেক জাতির চাইতে আমাদের বেশি আছে। এখানে আপনার আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যদি মধ্যপ্রাচ্য থেকে আমাদের রেমিটেন্স প্রবাহটাকে আরও বাড়াতে হয়, বৈধ চ্যানেলের রেমিটেন্সটাকে যদি আরও বাড়াতে হয়, তাহলে প্রবাসীদেরকে উৎসাহিত, ওই অঞ্চলে যেসব প্রবাসীরা আমাদের খেটে খাওয়া শ্রমিকরা ম্যাক্সিমাম, সো তাদেরকে কি কি ফ্যাসিলিটি গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন, অথবা তাদেরকে উৎসাহিত করার জন্য গভর্নমেন্ট আমি শুরুতে যেটা বলছি আবারও বলছি, তাদের স্কিল ডেভেলপ করা দরকার। আনস্কিল্ড লোকজন না পাঠিয়ে আমরা স্কিল্ড ম্যান পাওয়ার পাঠাবো, এবং তারা এখান থেকে বুদ্ধি বিবেচনার কথা বলছি আমি, আদব লেহাজ, আমাদের নিজস্ব সংস্কৃতির যে ভ্যালুসগুলো আছে, সেই ভ্যালুসগুলোকে যাতে তারা ঠিকঠাক মতো প্রতিনিধিত্ব করতে পারেন, এবং তাদের কাজের মাধ্যমে যাতে তারা নিজেদেরকে সুপিরিয়র প্রমাণ করতে পারেন। আমরা কিন্তু আসলে ভিতর থেকে সুপিরিয়র, কিন্তু আমাদের প্রজেকশনটা দুর্বল হয়, কমিউনিকেশনটা দুর্বল হয়। তো এই জায়গাগুলোতে অ্যাড্রেস করতে হবে। এটা হয়তো ওভারনাইট হবে না, এটার জন্য লং টার্ম পরিকল্পনা নিতে হবে, মিড টার্ম পরিকল্পনা নিতে হবে, এবং স্বল্পস্থায়ীর মধ্যে এখন থেকেই আমরা অন্তত 1 মাস 2 মাস প্রশিক্ষণ এনশিওর করতে হবে বিভিন্ন জায়গায়। এটা এমন একটা সেক্টর, এই সেক্টরে শুধুমাত্র একটা মন্ত্রণালয় দিয়ে আপনার শুধু যাওয়ার সময় আপনি এয়ারপোর্টের কাছে এই 24 ঘন্টার জন্য একটা ট্রেনিং আয়োজন করবেন বা 48 ঘন্টা, এটা মোটেই আপনার করিয়ে নয়, বরং এটা সারা বছর আমাদের এই লোকদের ভেতর থেকেই মনে করেন যে প্রবাসে যাবে। সো বাংলাদেশের সমস্ত নাগরিক দুনিয়ার অন্যান্য দেশের সাথে কীভাবে ইন্টারেক্ট করতে হবে, সেই প্রশিক্ষণ আমাদের ইনবিল্ড থাকা দরকার। যেমন আমাদের গার্মেন্টসের যারা মালিক, যারা লাইনম্যান থেকে ম্যানেজার হন, ম্যানেজার থেকে মালিক হন, হ্যাঁ, তারপরে গিয়ে ইন্টারন্যাশনাল নেগোশিয়েট করেন বাইং হাউসগুলোর সাথে বা ইন্টারন্যাশনাল বায়ারদের সাথে, এই স্কিলটা কিন্তু তারা নিজেরা ডেভেলপ করে নিয়েছেন। এবং তারপরে আস্তে আস্তে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট আমাদের হচ্ছে, আমাদের ইউনিভার্সিটি হচ্ছে বিজেএমের পক্ষ থেকে। এইভাবে গার্মেন্টসের জন্য যে পরিমাণ কাজ হয়েছে, একটা বিশ্ববিদ্যালয় হতে পেরেছে, তো প্রবাসীদের জন্য, প্রবাসীদেরকে সামনে রেখে তাদেরকে বিবেচনা করে অনেক কিছু হইতে পারে সেখানে। আপনার একটা ট্যুরিজমের একটা বিষয় থাকতে পারে, আপনার গিয়ে রেস্টুরেন্ট সার্ভিসের যে বিষয়গুলো আছে, আমাদের 18,000 20,000 রেস্টুরেন্ট চালায় বাংলাদেশিরা, আর শুধুমাত্র ইউকের মতো একটা ছোটো দেশে। হ্যাঁ, এই শিল্পটাকে আমরা দুনিয়ার বিভিন্ন দেশে অনেক বাড়াইতে পারি।
সৌদি আরবের কথা যদি মধ্যপ্রাচ্যে গালফ কান্ট্রিগুলোতে, সেখানে লেবানন, তুরস্ক, ওদের ফুড অত্যন্ত মানে পরিচিত, টার্কিশ ফুড, আপনার গিয়ে পার্সিয়ান ফুড। তো বাংলাদেশি ফুড তো অনেক চমৎকার ফুড। আমাদের যে মোগলাই ভ্যারাইটি, মঙ্গোলীয় ভ্যারাইটি যেটা, এটার মধ্যে পার্সিয়ান এবং টার্কিশ দুইটা সংমিশ্রণ করে এবং আমাদের উপমহাদেশের একটা ঝাল টালের একটা ব্লেন্ডিং করে চমৎকার আমাদের ফুড। এই ফুডটাকে আপনি যদি দুনিয়াতে মার্কেটিং করেন, আমাদের এই ফুড ইন্ডাস্ট্রি হইতে পারে ওই অ্যানাদার $25 বিলিয়ন একটা সংস্থান করতে পারে। তারপরে আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করি নিজেরা, গামছা লুঙ্গি থেকে শুরু করে আমাদের খাবার দাবার, এইগুলোর চমৎকার এক্সপোর্ট আমরা কালচারের সাথে যদি ব্লেন্ডিং করতে পারি, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা প্রচুর রেমিটেন্স পাইতে পারি, মানে এক্সপোর্ট ওরিয়েন্টেড রেমিটেন্স। জনাব আব্দুল মান্নান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আজকে এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, শেষ করছি এমটিভি প্রেজেন্স টিবিএস ডায়াসপোরা। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন।